সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয়ক আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তায় আমাদের সাথে কথা বলার জন্য দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু পরিচয় করিয়ে দিব। তার আগে আজকে আমাদের বিষয় ধরা হয়েছে বাংলাদেশের সীমান্ত রাষ্ট্র সম্পর্ক এবং প্রভাব। এই বিষয়ে আজকে বিশদ আলোচনা করবেন একেবারেই দুজন বিজ্ঞ আলোচক, যারা হচ্ছেন আমাদের মেজর ডাক্তার আব্দুল ওহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবি পার্টি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন। আমি আরেকজন অতিথিকে পরিচয় করে দিই, মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান, চেয়ারম্যান নতুন বাংলাদেশ পার্টি। দুজন অতিথি আজকে কথা বলবেন আমাদের বাংলাদেশ সীমান্ত নিয়ে এবং সীমান্তে অনেক ধরনের হত্যা হয় সেই সকল বিষয়ে আমরা আসলে আজকে জানবো। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের দুটো দেশের সাথে আমাদের সীমান্ত রয়েছে। একটা হচ্ছে ভারত, যার হচ্ছে প্রায় 4000+ কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে, আর মায়ানমার সাথে আছে 271 কিলোমিটার। এই সীমান্তে আমরা প্রতিনিয়তই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। সেকল বিষয়গুলো আমরা আলোচনা করবো বিশদভাবে। পৃথিবীতে অনেকগুলো সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো অত্যন্ত ভয়ানক। তার মধ্যে আছে নিশ্চয়ই আপনারা জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সীমান্ত, আছে ভারত পাকিস্তান সীমান্ত, আছে আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত, ইসরায়েল লেবানন, মেক্সিকো ইউএসএ ইন্ডিয়ার সাথে মায়ানমারও অনেক সীমান্ত রয়েছে, যা বেশ উত্তপ্ত এবং প্রতিনিয়তই এখানে গোলাগুলি শব্দ শোনা যায়, মানুষ হত্যা হয় পাখির মতো। তো সকল কিছু মিলিয়ে এই সীমান্ত হত্যা কিভাবে বাংলাদেশের সৈন্যের কোটায় আনা যায় সেই সকল আজকে দুজন অভিজ্ঞ মানুষ আলোচনা আছেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। একটু ঘুরে আসতে চাই। ভারতের সাথে বাংলাদেশের অনেক ধরনের সম্পর্ক আপনার রয়েছে, যেটা বললেন ডক্টর মিনার। আসলে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্য অর্থনৈতিক সীমান্ত, আমাদের ঐতিহাসিক কিছু বন্ধন, যেমন মুক্তিযুদ্ধের কথা বললেন। আবার আমাদের মায়ানমার সাথে আমাদের 271 কিলোমিটার একটা সীমান্ত রয়েছে। এশিয়া আপনি জানেন বর্তমানে মায়ানমার সাথে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বন্ধুত্ব পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী তো পাল্টানো যায় না। এই ক্ষেত্রে আমাদের একজন সেনাবাহিনীর সদস্য হিসাবে আসলে এইখানের সমস্যার সমাধানটা কোন হয়ে দেখছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এন্টার টিভির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মিস্টার নুরুজ্জামান হীরা উপাধ্যক্ষ এবং অত্যন্ত চৌকস একজন সঞ্চালক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একটা সময় এখানে বসে আছি, দেখুন জাস্ট সদ্য ঈদ উল ফিতর শেষ করে আসলাম এবং সামনে পহেলা বৈশাখ, বাংলাদেশের সবচেয়ে আনন্দঘন একটা মুহূর্ত। আমি দেশবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনায় ফিরে আসি। আসলে একটা দেখছিলাম আমি যে একটা বৃক্ষের দিকে বেশি নজর দিতে গিয়ে আমরা অনেক সময় একটা বনকে দেখতে পারি না। ইট স্পিক্স দ্যাট হয়তো আমরা কোনো একটা জায়গায় বেশি কনসেন্ট্রেশন করে বা ডুবে গিয়ে অনেক বিগ পিকচারটা আমরা হারিয়ে ফেলি বা দেখতে পারি না। যেমন মনে করেন আমাদের প্রতিবেশী যে দুইটি রাষ্ট্র আছে, বৃহৎ রাষ্ট্র এবং বৃহৎ প্রতিবেশী গুলো ভারত, ক্ষুদ্র একটি অংশ নিয়ে আছে। আপনারা বলেছেন প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু প্রতিবেশীর মানসিকতা তো পরিবর্তন করা সম্ভব। প্রতিবেশীর আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি তো পরিবর্তনের চেষ্টা করা সম্ভব। আমাদেরও দৃষ্টিভঙ্গি এবং আমাদের আচরণ এবং প্রতিবেশীর আচরণ, দৃষ্টিভঙ্গি, ফরেন পলিসি। আমি আপনাকে বলবো যে আসলে একটি দেশের মানুষের যে দেশপ্রেম এবং তাদের যে ঐক্য, একটা দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা, এইটা থাকতে হবে এবং আমি আমার বিশ্বাস এটা আমাদের দেশবাসী আছে। তারপরও কিছু অবজারভেশন আছে, আমি আপনাকে ব্যাখ্যা করে বলবো। বাট আমরা যদি ইউনাইটেড থাকি এবং আমরা যদি চাই যে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমরা এই ধরনের মানসিকতা বা ব্যবহার অথবা আচরণ আশা করব এবং সেটাকে প্রকাশ করব এবং পরিষ্কার করে ওনাদেরকে জানাবো এবং এই সহযোগিতাটাকে আমরা আদায় করে দিতে হবে। আসলে সত্যিকার কেউ কাউকে কিছু দেয় না, স্পেশালি রাষ্ট্র থেকে রাষ্ট্র কোনো বন্ধু হয় না। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় একটা গিভ অ্যান্ড টেক
রিলেশন। আপনি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্বটা আসলে ন্যায্যতার, প্রাপ্যতা, yes. সততা, Yes, yes. আপনার ন্যায়পরায়ণতার, সমতা। Yes. যদি তাই হয়ে থাকে, আমরা দেখছি আসলে আপনি যদি মায়ানমার সাথে আমরা একটু দেখি, সব সময় আমরা মাঝে মাঝে উত্তেজনা হয়, আপনার সীমান্ত হত্যা প্রায় 200 জনের পর্যন্ত, বছরে প্রায় 5 জনের মতো একটা কোয়ান্টিটি, যেটা আসলে আমাদের প্রত্যাশিত না। আবার দেখেন যদি ভারতের সাথে যাই, আপনার সেটা অনেক বেশি আসলে হত্যা হয়। তো আমরা দেখছি ভারতের সাথে তো চীনের সীমান্ত আছে, সেখানে কিন্তু এত হত্যা হচ্ছে না, পাখির মতো হত্যা হচ্ছে না। আমাদের সামান্য চোরাচালানি, সামান্য সীমান্ত পাড়ি দেওয়া, সামান্য রাজনৈতিক উত্তেজনা, সীমান্তে আপনার চাষাবাদ, এই সকল সামান্য ইস্যু নিয়ে চাইলে আপনার হত্যা করে ফেলে। এই যে আমাদের যে সমতার অভাব, ন্যায্যতার অভাব, প্রাপ্যতার অভাব, এইটা দুর্বলতাটা কোথায় আমাদের? এই পররাষ্ট্রনীতি তো মানে আমাদের যারা কূটনীতিক আছেন, এটা কি সেখানে দুর্বলতা কি আপনি দেখছেন? প্রতিবেশীরা মনে করছেন আমরা সফট টার্গেট, আমরা খুব সফট টার্গেট, এটা ভাবছেন তারা। এই জন্যই করছেন, যেখানে মনে করছেন যে প্রতিরোধের শিকার হবেন এবং এটার জবাব পাবেন, সেখানে তারা সাবধান হয়ে যাচ্ছেন। এটাই আসলে নিয়ম, মানুষ দুর্বলকে চাপে। সো আমি দুর্বল, এটা তারা ভাবছেন। আমি এই জায়গাটাই আসছি যে বর্ডারের জায়গাটা হলো একটা জায়গা, বাট এখানে পিকচারটা হলো অনেক বড়। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছে, কতটুকু মর্যাদার দৃষ্টিতে দেখছে, কতটুকু সম্মান করছে, কতটুকু ভয় পাচ্ছে, এটাও একটা ব্যাপার। দেখেন, আপনি যদি ইন্টারন্যাশনাল দিকে তাকান, ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটিও কিন্তু একটি যে ইসরায়েল এবং আমেরিকার যে মানে আপনার যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিরোধ তুলতে পেরেছে বিধায় কিন্তু আজকে আমরা ইরানকে নিয়ে কথা বলছি। তার সক্ষমতা আছে। যদি সেই সক্ষমতা না থাকতো, ইরাকের মতো যদি 2 উইকসের মধ্যে সারেন্ডার করতো, তাহলে কিন্তু পৃথিবী ভুলে যেত। এবং এই আগ্রাসী শক্তি কিন্তু আবার আরেকটা দেশকে তার ইচ্ছা মতো, যখন তার ইচ্ছা, যাকে ইচ্ছা। তো ইন্টারন্যাশনাল যে ল, আন্তর্জাতিক একটা দেশকে প্রোটেক্ট করে, সব দেশ তো আর নিউক্লিয়ার পাওয়ার হবে না, সব দেশ তো আর একদম সমরাস্ত্রে সেরকম আমেরিকা ইসের মতো হবে না, রাশিয়ার মতো। কিন্তু রাষ্ট্রগুলো তো সভ্যতা নিয়ে, তার টেরিটোরিয়াল বাউন্ডারি, সভরেন্সি নিয়ে বাঁচবে, তাই না? এটি স্বাভাবিক। প্রোটেক্ট করবে কে? প্রোটেক্ট করবে ইন্টারন্যাশনাল ল, প্রোটেক্ট করবে জাতিসংঘ। অথবা আমরা তো জাতিসংঘকে একেবারেই বর্তমান প্রেক্ষাপটের যে ঘটনা 28শে মার্চে নিশ্চয়ই আপনি জানেন যে ইরানে যে হামলা হলো একচেটিয়া, ইসরায়েল এবং আমেরিকা কর্তৃক প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যু ইতিমধ্যে হয়েছে। স্কুলগুলোতে আপনার গণহত্যা হচ্ছে, বোমা ফেলছে, আপনার হামলা হচ্ছে, যেটা একেবারেই আন্তর্জাতিক আইন বহির্ভূত। বাট জাতিসংঘ তো কোনো কথা বলছে না, সেই দিকে বলছে না, বিকজ আপনার মনে করেন মানে এটা প্রমাণ করে শক্তিশালী রাষ্ট্রের জন্য হচ্ছে আইন। এটা আরেকটু পিছনে যাই আমরা। ধরুন 1980-তে যখন গর্বাচেভ, যে মিখাইল গর্বাচেভ, যখন রাশিয়াটা ভেঙে গেল, সরি ওই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে গেল এবং তখন রাশিয়া হলো এবং আরো 11টি রাষ্ট্র এরকম হয়ে গেল। এইটা ছিল ওদের পরাজয় এবং আমেরিকার মানে এই ব্লকের জয়। তো তারপর থেকেই কিন্তু পোলারাইজড হয়ে গেছে, হ্যাঁ, সিঙ্গেল পোলারাইজড ওয়েতে কিন্তু মানে পৃথিবী ডমিনেটেড হচ্ছে। মানে বলে না যে পৃথিবীর পুলিশ ভারসাম্যপূর্ণ নাই, এখানে পোলারাইজড হয়েছে, মানে এককেন্দ্রিক হয়ে গেছে, অনেকটা স্বৈর শাসন বলতে পারেন, পৃথিবীতে স্বৈর শাসন বিরাজ করছে, এটা বলতে পারেন। ধন্যবাদ জনাব শিকদার আনিসুর রহমান। আমরা আপনার কাছে আবার আসবো। যেটা বলছিলেন আমাদের শিকদার আনিসুর রহমান, আসলে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ কোনো রাষ্ট্র যদি খুব বেশি বৈষম্য হয় বা ছোট বড় হয়, সেই ক্ষেত্রে আজকে আমরা ইরাকের উদাহরণ দিলেন, সেক্ষেত্রে আমরা কি মনে করছি যে ভারত আমাদের সেই রকমই ভাবে ব্যবহার করছে? আপনাকে যদি একটা কোট করি পররাষ্ট্রমন্ত্রীর কথা, এই 4 দিন আগের পররাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী আমাদের, তিনি বললেন যে ভারতের সাথে মাথা নিচু করে কথা বলতে হবে আমাদের। মানে এটা কি কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একজন মন্ত্রী থেকে আমরা প্রত্যাশা করি কিনা? মানে এর পিছনে কি রহস্য থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে কি, আপনার যখন মানুষের আত্মমর্যাদা না থাকে, যখন মানুষ সেলফ কনফিডেন্ট না হয়, যখন একজন মানুষের আপনার অর্থ বৈভব কম থাকতে পারে
কিন্তু যদি ব্যক্তিটা তার আত্মমর্যাদা না থাকে, বিশ্বাস না থাকে, তখন এগুলো কথা বলে। এগুলো কথা আমরা আগেও শুনেছি। যেমন আপনি জানেন যে জিএম কাদের ভারত থেকে ভিজিট করে এসে বলছে আলাপ হয়েছে, কিন্তু কী আলাপ হয়েছে যে তাদের অনুমতি ছাড়া বলা যাবে না, এবং তারা এখনও বাংলাদেশে পার্টি করে, রাজনীতি করে। হ্যাঁ, এটা আমাদের একটা দুর্ভাগ্য আসলে, আমরা সাধারণ মানুষকে ওইভাবে উজ্জীবিত করতে পারি নাই। তারপরে এরকম কিন্তু এই আওয়ামী লীগের ডজন ডজন লোকজন এই সমস্ত কথাবার্তা বলছে যে তাদেরকে কীভাবে তোষামত করতে হবে, তারা বন্ধুরাষ্ট্র, তাদের কাছে এইটা নেওয়া যাবে না, এই ট্যাক্স নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না, এরকম কথা আমরা বহু শুনি। এবং শেখ হাসিনা 24 পরে গোষ্ঠীসহ ভারতে পালিয়ে ওখানে থেকে প্রমাণ করছে এইটা আসলেই তাদের মামু বাড়ি। হ্যাঁ, এটা প্রমাণিত। হেন্স থাকে না, আমরা প্রুফ লিখি, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হেন্স প্রুফ, ইয়েতে ম্যাথমেটিক্স ওরকম আর কি। তো খলিলুর রহমান সাহেব যখন ভিজিট করতেছে সেই মুহূর্তে কিন্তু বর্ডারে আপনার আমাদেরকে মেরে ফেলছেন। তো এইটা নিয়ে আপনার মনে করেন, আমি জানি যে একজন আইজি সাহেবের আত্মীয় অন্য এক পুলিশ সিপাহি তার মেয়ের সাথে একটা ঝামেলা হয়েছে, ওই পুলিশের সিপাহি মামলা করছে, মামলা করার পর সব সম্পূর্ণরূপে ফাইট করছে যে তার মেয়ের ইজ্জতের বিষয়। তো এই যে বিষয়টা, এখন আমি যত গরিব হই, দুর্বল হই, আমি তো একটা রাষ্ট্র, এবং শক্তিটা কিসের, শক্তিটা ঐক্যের। এই জায়গাটা দিয়ে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে রাখছে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, যারাই আওয়ামী লীগ করছে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর যারা আওয়ামী লীগ করে তারা বিপক্ষের শক্তি। এতদিন ধরে এটা হয়ে আসছে। বর্তমান সরকার যদি ওই একই সুরে কথা বলে, একই নেগেটিভ নিয়ে কথা বলে, আর মাথা নিচু করে কথা বলতে এইসব বলে, উজু করে তারপরে তারিখ যে নাম নিতে একই কথা বলে, তাহলে পরিণতিটা কিন্তু একই রকম। এটাই ইতিহাস। আপনি দেখেন আমাদের বাংলাদেশের নদীগুলো উত্তর দক্ষিণে বয়, কারণ কি, সাগরটা দক্ষিণ দিকে, এদিক থেকে ঝর্ণা না নেমে আসে, মানে উত্তর দিক থেকে নেমে আসে, যে দিক থেকে আসুক, এই জন্য প্রবাহটা ওইদিকে থাকে। এটা নেচার, প্রকৃতিকে আপনি বদলে দিতে পারবেন না। তো মানুষের প্রকৃতি হচ্ছে, সাধারণ মানুষের প্রকৃতি হচ্ছে স্বাধীনতা। আমি স্বাধীনতাটাকে ভোগ করবো, উপভোগ করবো, আমি কথা বলবো লাউডলি, আমি ভোট দেবো। এইখানে যে বাধাপ্রাপ্ত করবে, দেখেন গুম কমিশন, পুলিশ কমিশন সব বাদ দিয়ে দিচ্ছে। যারা গুম হয়েছিল সেই লোকগুলো এখানে এসে, কত দুঃখজনক আমাদের জন্য, জাতির জন্য। সেজন্য আমি বলবো যে আমার জাতি যতই ছোটো হই না কেন, ক্ষুদ্র হই না কেন, আমরা 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো? দেশপ্রেম, সভরিনিটি। তাহলে কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, কোনো মাথা নিচু করে কথা বলতে হবে না। এটা তাদের জন্য দৈন্য। এবং সাধারণ মানুষকে বুঝতে হবে যে কারা দেশপ্রেম আছে, কারা মাথা উঁচু করে কথা বলে, নির্ভয়ে কথা বলে। ভারত আমাদের পারমানেন্ট শত্রু না তো, সে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ করলে আমরাও চাই। আপনি যদি বলেন যে এবি পার্টি রাষ্ট্র ক্ষমতা আসলে ভারতের সাথে কি বৈরী পরিবেশ থাকবে, না, আমরা তাদের সাথে ওই কথাগুলোই বলবো যে আপনি বাণিজ্য করেন, সব কিছুই করেন, কিন্তু আপনি এমন কাজ করবেন না যে আমরা আপনাদের দাস, আমরা এই দাস খাদ্য পারি, এটা সেটা হবে না তো। এবং তার দেশে এখনই চিকিৎসা পাচ্ছে না মানুষ, না খেয়ে থাকতেছে, কৃষকরা আত্মহত্যা করছে, তার নিজের দেশে কত সমস্যা আছে, 7 সিস্টেমের প্রবলেম। তা আপনি আমার দেশের ইনসার্জেন্সিতে লোকজন নিয়ে ওপারে ট্রেনিং দিবেন, তারপরে দিয়ে এখানে ঢুকে দিয়ে করবেন, এটা তো আমি সহ্য করবো না, এটা বরদাস্ত করবো না, তো বেশি দিন করবো না। ধন্যবাদ ডক্টর বিনার। আমরা একটু ঘুরে আসি আমাদের আরেকজন অতিথি শিকদার আনিসুর রহমান, আপনার কাছে। ভারত কর্তৃক আমাদের যে সীমান্ত, সেখানে আমরা একটা পরিসংখ্যান, সেখানে প্রায় 55 বছরে আমরা যদি দেখি কয়েক হাজার নিহতের ঘটনা ঘটেছে। বছরে প্রায় 30 থেকে 50 জনের আপনার পরিসংখ্যান, এবং দৈনিক হচ্ছে 2 থেকে 4 জনের একটা গড়ে আমাদের হত্যা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, দুই দেশই জিরো কিলিং আপনার বললে, অথচ সেটা কিন্তু বাস্তবায়ন হয় না, আমরা দেখি না। যেটা বললেন আমাদের ডক্টর মিনার, যেটা হচ্ছে যে মামুর বাড়ি মনে করছি, বা আমাদের যেটা প্রকাশ পেল নত জানো পররাষ্ট্রনীতি, বা আমরা সেই অর্থে দেশপ্রেমিক হই না বলেই আমাদের এই হত্যাকাণ্ডটাকে আসলে কি জিরোতে আনা যাচ্ছে না। এটা কি আপনি মনে করছেন আসলে এটা কতটা? আমি ছোট করে আপনাকে বর্ডার নিয়ে কথা বলে আমি অন্য একটি বিষয় বলবো। সেটা হলো আমাদের যে বর্ডার ওপেন, ইন্ডিয়া কাঁটাতারের বেড়া দিয়েছে, আমরা এখনো আমাদের পাশে দিতে পারিনি, আমাদের দেওয়া উচিত। তো এখানে চোরাচালান হয়, কিন্তু হ্যাঁ হয়, তারপরে ক্রিমিনালরা ক্রাইম করে এদিক ওদিক চলে যায়, আবার অনেক সময় আত্মীয় স্বজন আছে বর্ডারে, এই পাশে আছে, ওই পাশে চাষাবাদের প্রয়োজন ওই পাশে যায়। সো এখানে যদি একটি দেশ মনে করে যে ও অবৈধভাবে অনুপ্রবেশ করে গুলি করে মেরে ফেললাম, হ্যাঁ, তাহলে কিন্তু মারা সম্ভব। এটা কিন্তু অবৈধ অনুপ্রবেশই বলবেন আপনি, কিন্তু একটা মানুষকে মেরে ফেলবো কিনা বা অ্যাপ্রিহেন্ড করবো কিনা, ধরবো কিনা, এটা মানসিকতার ব্যাপার। আমি বলেছি আগেও, রাষ্ট্রের মানসিকতার ব্যাপার। আমাদেরকে আপনি জানেন যে ফেলানি হত্যা 2011 সালে যেটা সবচেয়ে আলোচিত, কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে পড়ে রেখেছে। এরপরে হাবিবুর রহমান হত্যা হয়েছে, তবে 2011 সালে। তো এইগুলো আসলে মানে কলঙ্কিত ইতিহাস আমি বলবো, বাট আমরা আমাদেরকে সফট টার্গেট, আমি যেটা বলেছি, যেহেতু আমাদের মেরুদণ্ড সোজা করে আমরা দাঁড়াতে শিখিনি, আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে।
বাঙালি হিসাবে, এবং সেটার কারণে ইউনাইটেড হতে হবে। আমি যে সেকেন্ড পয়েন্টটি বলতে যাচ্ছিলাম সেটা ডক্টর মিনার যে ওনার প্রেক্ষাপটে বলি, আওয়ামী লীগ বাংলাদেশকে বিভক্ত করে রেখেছে দেশপ্রেমের প্রশ্নে, মানে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, পুরো গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই যে বিভক্তি, এটি দেশপ্রেম, মানুষের দেশপ্রেম প্রকাশ করার ক্ষেত্রে খুব বড় ধরনের বাধা। নাম্বার 2, সেটা হলো আপনি মনে করেন যে আমি আরেকটি খুব একটা ডেঞ্জারাস কথা বলবো এখন, বাট আমি খুব সরলভাবে বলবো। সেটা হলো, দেখেন 71 সালে বা মুক্তিযুদ্ধের সময় যারা, তখন কিন্তু রাষ্ট্র একটি ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো যারা দেশের ইনট্যাক্ট রাখতে চেয়েছিল তারা ওই যুদ্ধের বিপক্ষে ছিল। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল। তা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু মানে পরাজিত শক্তি হয়ে গেছে। সো তারা কিন্তু রাজাকার, মানে সঙ্গী, কাদের সঙ্গী? সেই পাকিস্তানের সঙ্গে। এটা কিন্তু হয় মক্কা বিজয়ের পূর্বে। মক্কা বিজয়ের পূর্বে সরাসরি আল্লাহ বলেছেন যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করছে আর মক্কা বিজয়ের পরে যারা গ্রহণ করছে, দুইটা কিন্তু আপনার দুই রকম। বাট মক্কা বিজয়ের পরেও কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আমি যেটা বলছেন, মুক্তিযুদ্ধের পরেও কিন্তু তারা পক্ষে চলে এসেছে। কথাটা আমি শেষ করি, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। তো আমরা কিন্তু তখন ওনাদেরকে রাজাকার বলে আমরা একটা বৈষম্য তৈরি করে রেখেছি দেশের ভিতরে এখনো। তার মানে ওনারা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশে ওনারা এটার সাথে ছিলেন না, এরকম একটা বিষয়। তো এখন বাংলাদেশের মধ্যে থেকে যদি কোনো দল বা কোনো লোক যদি রাজনীতি করে অথবা কোনো বিদেশি শক্তির লেজুর ভিত্তি করে তাদেরকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে চায়, এবং যারা তাদের অনুসারী, ওনাদেরকে আপনি কি নামে ডাকবেন? কারণ ওনারাও তো বিদেশি শক্তিকে সমর্থন করছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে। তাহলে ওনারা কি ধরনের? ওনাদের জন্য একটা নাম আমার মনে হয় দেশবাসী বেছে নিতে পারে, সো যদি বলতে পারেন। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ক্রাইম ইজ সেইম। ওই 71-এ যদি ওনারা কোনো অপরাধ করে থাকে, আজকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে লেজুর ভিত্তি করে, দেখেন আপনার মনে আছে এই যে প্রদীপ, জুতা পরে ঢুকে মুসল্লিদের মাথার পিছনে পিস্তল ঠেকে গুলি করেছে এই বাংলাদেশে। আরো অনেকে আছে আপনারা জানেন, বড় বড় ক্রাইম করেছে, গুম হত্যা করেছে। তো এখন আফটার দিস 24-এর আন্দোলন, আমি ধন্যবাদ জানাই ওই আন্দোলনে দেশবাসীকে এবং ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। তো এই যে এটার পরে ওনারা কি হলো, ইন্ডিয়ার ভাষায় মাইনরিটি, ওনারা মাইনরিটির, আরে মাইনরিটি না তো, তোমরা তো অপরাধী। মাইনরিটি যারা প্রকৃতপক্ষে, যদি আমরা বলি, আমরা কাউকে মাইনরিটি বলি না, আমরা বলি এক ধর্মের অন্য ধর্মের, হয়তো সংখ্যায় কম থাকতে পারেন ওনরা, কিন্তু ওনরাও এই ধরনের ক্রিমিনালদের দ্বারা কিন্তু অত্যাচারিত হয়েছে ওই আমলে। মুসলমানরা হয়েছে, হিন্দুরাও হয়েছে, খ্রিস্টানরাও হয়েছে। সুতরাং অপরাধী সবসময় অপরাধী। তো এই যে দেশের ভিতরে বিভক্তি, সবকিছু বলার উদ্দেশ্য হলো দেশের ভিতরে যে বিভক্তি তৈরি করে রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশপ্রেম, এইটার প্রশ্নে এই সুযোগটাই আমাদের প্রতিবেশীরা নিচ্ছে। ভারতের উচিত, ভারতের প্রাজ্ঞ রাজনীতিবিদ আছে তাই না, তাদের উচিত তাদের ইন্টারেস্ট, তো ইন্টারেস্টের মধ্যে দুটো জিনিস, একটা বৈধ আর একটা অবৈধ। আমি মনে করি ডাক্তার, আমি সরকারি চাকরি যদি করি তাহলে সরকারি অফিসটা আমি নিশ্চয়ই প্রাইভেট হাসপাতালে করতে যাবো না, অপারেশন করতে যাবো না। প্রাইভেট হাসপাতালে অপারেশন করতে গেলে অবৈধ। ভারত এরকম অবৈধ কিছু কাজ বাংলাদেশের সাথে করতে চায়। আপনি আপনার জায়গায় থেকেই আপনি সুন্দর রাজনীতিটা করেন, আমাদের সাথে সুন্দর সম্পর্ক রাখেন, অটোমেটিক্যালি যেহেতু আপনি বড় দেশ, ওখান থেকে অনেক কিছু আমাদের ইম্পোর্ট করতে হয়, আপনি লাভবান হবেন। সেটা না করে আপনি অবৈধভাবে, অন্যায়ভাবে এখানে আপনি যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে ব্যাকডোর দিয়ে রাষ্ট্র ক্ষমতা এনে তারপর কাজ করতে চাচ্ছেন, একদমই এটা কখনোই হেলদি না। সেই জন্য আমি মনে করি, আশা করব, প্রত্যাশা থাকবে যে ভারত সুস্থ রাজনীতিটা বাংলাদেশের সাথে করবে। দেখেন পাকিস্তানের সাথে কিন্তু এই বর্ডার কিলিং হয় না, কারণ ওখানে একটা মারলে 3টে মারে ফেলে। বাংলাদেশ যদি এই প্রমাণটা করতে পারে, আজকে একটা মারলে 3টে মারবে, এরপরে দেখবেন বন্ধ হয়ে গেছে। তো সেটা করতে গেলে আমাদের নিজেদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমাদের ঐক্য, এটা প্রয়োজন। তো ভারতের সাথে বাংলাদেশ ছাড়াও আরো 6টি দেশের সীমান্ত রয়েছে নিশ্চয়ই আপনি জানেন, চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান।
কারোর সেখানে কিন্তু এই কিলিং গুলো না, কারোর সাথে এরকম না, কারণ না কারোর সাথে নেপাল তো আমাদের মধ্যে শক্তিশালী রাষ্ট্র না, কিন্তু সেখানে তাদের ঐক্যতা আছে। আপনি জানেন নেপালে যে ওদের ইয়ংরা যে রাষ্ট্রটা করলো, বিপ্লবটা করলো, তারপর কিন্তু তারা চমৎকার জায়গায় চলে আসছে, কিন্তু আমরা কিন্তু পারি নাই। ঠিক আছে, আবার চায়নার সাথে তো প্রশ্নই ওঠে না, একটা মানে 5টা মেরে দেয়। চায়নার সাথে কিন্তু আবার আপনার তাইওয়ানের বর্ডারের সম্পর্ক খারাপ, রাশিয়ার সাথে ইউক্রেনের সম্পর্ক খারাপ, এরকম সম্পর্ক বিভিন্ন জায়গায় আছে। কিন্তু বাংলাদেশের সাথে যেটা ভারতের, এইটা একেবারেই মানে আনপ্রেসিডেন্টেড। তারপরে ধরেন আমাদের মায়ানমারের সাথে যে বিষয়টা, ওখানে আমি এটা বলবো এই জন্য যে রোহিঙ্গা এলাকায় আমি কাজ করেছি, তো যখন সেই 17 সালে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে আসলো, তাদের আমরা এই বিষয়টা একটু বিরতির পর আসছি। দর্শক, আপনারা দেখছিলেন এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। দুজন অতিথি কথা বলছিলেন ডক্টর আব্দুল ওয়াহাব মিনার, সহ-সভাপতি এবি পার্টি, কথা বলছিলেন মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান, চেয়ারম্যান নতুন বাংলাদেশ পার্টি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরছি, সে মতো সাথেই থাকবেন। দর্শক, ফিরছে ছোট্ট বিরতির পর। এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা দেখছেন। আজকে বিষয়টা রয়েছে বাংলাদেশ সীমান্ত সম্পর্ক এবং প্রভাব। এই বিষয়ে আমাদের কথা বলছিলাম। দুজন অতিথি আমাদের সাথে আছেন। মেজর ডক্টর আব্দুল ওয়াহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবি পার্টি আছেন, মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান, চেয়ারম্যান নতুন বাংলাদেশ পার্টি। আমাদের দুজন অতিথি আজকে অনেক বিষয়ে মিল রয়েছে। দর্শক, একটু আপনাদের জানাই, দুজনেই সামরিক বাহিনীতে ছিলেন, দুজনেই অবসরপ্রাপ্ত, দুজনেই পলিটিক্সের রাজনীতির সাথে আছেন, একেবারে ওতপ্রোতভাবে রাজনীতির সাথে আছেন। দুজনেই এই একই বঙ্গে দুজনেরই আসলে বসবাস, স্থায়ী বসবাস আর কি, তা অনেক কিছুতেই আসলে দুজনের মিল রয়েছে। তো আমরা দুজনের কথাগুলো শুনছিলাম। আমরা একটু যাচ্ছি বাংলাদেশের সাথে। নিশ্চিত জানেন 271 কিলোমিটার একটা সীমান্ত রয়েছে হচ্ছে মিয়ানমার। আর এই সমস্যাটা 2015 সালে আপনি নিশ্চিত জানেন যে বাংলাদেশে মিয়ানমার থেকে তাদের রাজনৈতিক, তাদের ভূ রাজনৈতিক যে সমস্যার কারণে বাংলাদেশে প্রায় আপনার এই মুহূর্তে, সেই মুহূর্তে ছিল প্রায় 15,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। এখন এটার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 25 লাখ, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ। আমরা একটু যাচ্ছি ডক্টর আব্দুল ওয়াহাব মিনার আপনার কাছে। আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ এই বিষয়ে। আজকে যে রোহিঙ্গার বিশাল চাপ, আমি বিভিন্ন জায়গায় বারবার বলে আসছি যে এই রোহিঙ্গারা সর্বপ্রথম 1980 সালে বাংলাদেশে কিন্তু প্রবেশ শুরু করে। আস্তে আস্তে অল্প কিছু আসতেছিল, সেটা তখন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তিনি মায়ানমারকে চাপ দিলেন যে তোমরা আমার দেশের রোহিঙ্গা ফেরত নাও, বাট তারা এখনকার মতোই কালক্ষেপণ করছিল, ফেরত নিতে চাইলেন না। তখন সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান হুঙ্কার দিয়েছিলেন যে তোমরা যদি আমার দেশ থেকে রোহিঙ্গাদের ফেরত না নাও, আমি তাদের প্রশিক্ষণ দিব, আমি তাদের অস্ত্র দিয়ে তোমার দেশে ফেরত পাঠাবো, তোমরা নিবা কি নিব না। এই যে হুঙ্কার, এই যে ক্যারিজমেটিক নেতৃত্ব, আজকে 25 লাখ রোহিঙ্গা বাংলাদেশে মানবতার নেত্রী আমরা সাজতে গিয়ে রাষ্ট্রটাকে একটা ভলান্টিয়ার অবস্থায়। ইতিমধ্যে আপনি জানেন যে বিশাল একটা সংখ্যা কক্সবাজারে আছে আমাদের, আরেকটা অংশ ভাষাঞ্চলে নোয়াখালীতে নিয়ে আসছে। এই যে পরিস্থিতি, এখান থেকে আসলে যে বারবার কূটনীতিক সমাধান করেও কিন্তু কোনো সমাধান আদৌ হয়নি। এই বিষয়টাকে কিভাবে আপনি মূল্যায়ন করতে চান? ধন্যবাদ হীরা ভাই। আমি একটু এটা যে কারণটা আমি বলি, যে সেটা হচ্ছে যে যখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হলো, তো হি ওয়াজ এ ভেরি পেট্রিয়ট পারসন, এবং তার দেশের প্রতি ওই মমত্ববোধ থেকেই উনি ওই স্টেপটা নিয়েছিলেন, হিল ট্যাক্সের সমস্যাগুলো সমাধান করেছিলেন। কাজেই ওই রকম নেতৃত্ব আমাদের এখন অনুপস্থিত, কিন্তু সামগ্রিক নেতৃত্ব এটা হতে হবে, আদারওয়াইজ তো এই সমস্যার সমাধানটা হবে না। 2017 সালে যখন এরকম বাঁধ ভাঙের মতো আসতেছিল, এবং আমি ওখানে কাজ করেছি, আমি দেখেছি যে তাদের শুধুমাত্র প্রেগনেন্ট লেডিরা আসছে, অনেক বাচ্চাদের কিনে আসছে, দে আর সো ট্রমাটাইজড, এবং তাদের শারীরিক অনেকেভাবে রোগ, মানসিক ট্রমা, অনেকে রেপড হয়েছে। এই লোকগুলো সব সেই বৃষ্টির মধ্যে, আমি 17 সালের 17 এপ্রিল অগস্টে গেলাম, তো মানে কাদার মধ্যে কী যে একটু বৃষ্টি অবস্থা, টেন্ট নাই, খাবার নাই। গ্র্যাজুয়ালি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পর খাবার দাবার আসতে থাকলো, এবং আমি ওইখানে মানসিক স্বাস্থ্য নিয়ে শিশুদের প্লে থেরাপি, অন্যান্য থেরাপি এগুলো দিয়েছি।
তো এইটা আমাদের 71 তখন আমি 71 এটা আমার দৃশ্যপটে ভেসে উঠলো আসলে, যে আমাদের দেশে মানুষ যখন ভারতে গিয়ে আশ্রয় নেয় তখন সেই অবস্থাটা হয়েছিল। তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন যে এনজিও, তারপর সরকার, সকলে সম্মিলিতভাবে তাদের এই হেল্পের জন্য এগিয়ে গিয়েছিল এবং আজকে ভাষাঞ্চলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু এটা একটা বড় চাপ, এটা একমাত্র সমাধান পলিটিক্যাল, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং জাতিসংঘ বা এর মাধ্যমে আসলে এটা করা সম্ভব, এছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। সেই জন্য আমাদের প্রথমেই দরকার একটা স্ট্রং গভর্নমেন্ট, সরকার, যে সরকারের এই দায়বদ্ধতাটা থাকবে। এবং বর্তমান সরকার এসে তো যে 1.5 বছরের মধ্যে যে কোনো দেশে কোনো সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার একটা ছিল বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পর, তারা যে গঠনমূলক যে কাজটা করে দিয়ে গেছে যাতে নতুন কোনো ফ্যাসিজম তৈরি না হয়, সেইগুলো সব, সেই যে গিটটা দিচ্ছে, গিটগুলো সব অবমুক্ত করে দিচ্ছে এই সরকার। তো সরকারের প্রতি তো মানুষের এত আশাকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আনলো, তারা নির্যাতিত ছিল, তাদের অফিস বন্ধ ছিল, তাদের নেতা দেশের বাইরে ছিল, তাকে কীভাবে টর্চার করেছে আমরা দেখেছি। তার মাকে, আমাদের নেত্রী এবং খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য কীভাবে হেনস্থা করেছে, নোংরা কথা বলেছেন, পদ্মা নদীতে চুবাতে চেয়েছেন, এমন কোনো বাজে শব্দ পৃথিবীতে আসে না যেটা শেখ হাসিনা খালেদা জিয়ার ব্যাপারে ব্যবহার করে নাই। উনি আমার পার্টির নেত্রী না, কিন্তু উনি দেশের নেত্রী, সেজন্য আমারও নেত্রী, আমার প্রধানমন্ত্রী। তো আমার একটা অভিলাষ ছিল, স্বপ্ন ছিল যে বেগম খালেদা জিয়াকে আমি উন্মুক্ত বাতাসে দেখব, আর শেখ হাসিনার এই সরকার যেন আমার জীবদ্দশে আমি দেখি যে উনি নাই। দুইটাই সফল হয়েছে এবং আল্লাহ পাক অতিরিক্ত দিয়েছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে। তো সেজন্য আমি বলবো যে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব, এটা সরকারিভাবে লিয়াজো করে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইনভলভ করে তারপরে করা সম্ভব। এবং ধন্যবাদ ডক্টর রোহাব মিয়া। আমরা আপনার কাছে আবারও আসছি, আমাদের আরেকজন দিয়ে আছে, একটু ঘুরে আসি আপনার কাছে। জনাব শিকদার আনিসুর রহমান, 1948 সালের মানচিত্র যদি আপনি দেখেন, ফিলিস্তিনের কথা বলছি, 1948 সালে মানচিত্র যদি দেখেন, সেখানে ইসরায়েলরা সামান্য কিছু একটা জায়গায় এসেছিল, অর্থাৎ আজকের যে ফিলিস্তিন, আজকের যে ফিলিস্তিনের সংকট, আজকের যে ফিলিস্তিনের মৃত্যু, আজকের যে মানবতাহীনতার কর্মকাণ্ড হচ্ছে, 1948 সালে ইসরায়েলের যখন আসলো একটা জায়গায় ডটের মতো ছিল, জাস্ট একটা জায়গাটা ডটের মতো ছিল, রাইট। সেখান থেকে কাল 56 সালে 5 বছর 10 বছর পরে বিভিন্ন জায়গায় মানচিত্রে আমরা দেখছি যে ইসরায়েলরা বসতি করেছে। আজকে সেই ফিলিস্তিনিদেরকেই উৎখাত করার পায়তারা করছে এবং ইতিমধ্যে সন্তানের সামনে মায়ের লাশ, মায়ের সামনে পিতার লাশ, সন্তানের লাশ আজকে উপহার দিচ্ছে। আপনি কি মনে করছেন আজকের সেই ফিলিস্তিন ইসরায়েলের যে সংকট, বাংলাদেশ রোহিঙ্গার সংকট একই সূত্রে কথা? আজকে প্রথমে কক্সবাজারের রোহিঙ্গারা আসলো, আর সেখান থেকে আজকে ভাষাঞ্চলে, সেখান থেকে তারা বাংলাদেশের অসাধু চক্রের সাথে মিলেমিশে তাদের পাসপোর্ট নিয়ে, এনআইডি নিয়ে বিভিন্ন ভূখণ্ডের সাথে মিশে যাচ্ছে। আপনিও কি সেই সংকট দেখছেন কিনা? আমার সন্তান আগামী 10 থেকে 15 বছর পরে একই সমস্যার সম্মুখীন হবে কিনা, আপনি কি মনে করছেন জনাব শিকদার আনিসুর রহমান? ধন্যবাদ আপনাকে। আসলে কিছুটা পার্থক্য দেখছি আমি, বাট একই দেখছি না। এইটা আমি বলে দিই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমারও 2-1টি পয়েন্ট আছে, আমি বলবো এটার সাথে, যদি অ্যালাউ করেন আপনি। আসলে হয়েছে, ইসরায়েল সেটেল করেছিল তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওখানে সেটেল করেছিল বৃহৎ শক্তিদের সমর্থনে, এবং দ্যাট ওয়াজ একটা বিস্ফোরা হবে এইটা কল্পনা করেই তারা করেছিল মিডল ইস্টকে ডমিনেট করার জন্য। এবং মনে করছেন যে এটাও প্ল্যানিং করে করা হয়নি? আমি ব্যাখ্যা করছি। তো এইভাবে করে প্ল্যান করে বসিয়েছিল এবং তারা মদত দিয়ে ওইটাকে আস্তে আস্তে বড় করে মিডল ইস্টকে একটা বিস্ফোরা গিফট করেছে তারা। সো দ্যাট ইজ দ্য থিং। আপনার পারসেপশন রিগার্ডিং রোহিঙ্গা যে একদম আজকে আমি বলতে পারবো না যে এটা সঠিক নয়, এটা আমার পক্ষে একটা আন্তর্জাতিক বিশ্লেষক হিসাবেও আমি এটা কখনোই বলবো না কোনটা যে সঠিক। হয়তো এইটাই সঠিক হয়ে যাবে, বাট আমার এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটা আমাদের দুর্বলতার কারণে রোহিঙ্গারা আমাদের ভিতরে আসতে পেরেছিল। আমরা হয়তো কোনো লোভে পড়ে কি নোবেল টোবেল শুনি, অথবা কোনো চাপে পড়ে আমরা এটা করেছি এবং নিজেরা নিজেদের ক্ষতি করেছি। এখন এটা আমাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং ওরা আমাদের উপরে লোড হয়ে গিয়েছে একটা। তো এই লোডটা দূর করার জন্য যে পদক্ষেপ সেটা নেওয়া যেতে পারে। তবে
এখানে একটা বার্মা ক্যাম্পেইন নামের মানে আপনার একটা বিষয় ইস্যু আছে কিন্তু বিরোধ শক্তিদের, আপনি জানেন কিনা জানি না, টু ক্রিয়েট এ বেস, একটা বেস করার ব্যাপার, বেস একটা নিউ স্টেট 50 ইয়ার্স চায়না বা অথবা এই ভারতের এক ধরনের হস্তক্ষেপ এটাকে কাউন্টার করার জন্য। তো বেসিক্যালি এই রোহিঙ্গাদের দিয়ে এটা করবে তা না, রোহিঙ্গারা তো মুসলমান, এটা করবে খ্রিস্টান অ্যান্ড আদার রিলিজনকে মিলিয়ে। হ্যাঁ, তো রোহিঙ্গাদেরকে দিয়ে ভার্চুয়ালি জায়গাটা খালি করেছে। এই খালি জায়গাটাকে ইমপ্লান্ট করে ওই একটা ফোরার মতো তৈরি করার যায় কিনা, এই ধরনের একটা বৃহৎ শক্তির পরিকল্পনা আছে। সো রোহিঙ্গারা যেহেতু মুসলমান, এইটা দিয়ে ওদেরকে দিয়ে সম্ভাবনা কম এটি করার। আমি সাথে দুই একটি পয়েন্ট বলতে চাই, যেহেতু আজকে প্রতিবেশী দেশ নিয়ে কথা হচ্ছে। যেমন মনে করেন, ফ্যাক্টস বলি, আমাদের বর্ডারের আশেপাশে ধরেন আসামে, ওয়েস্ট বেঙ্গল যেটা চিকেন নেক আমরা জানি, ওটাকে কভার করছে আপনার চোপড়া, একটা বড় সামরিক একটা আছে ইন ভারতের একটা ক্যান্টনমেন্ট বা বেজ আছে। তারপর বিহারকে ঘিরে আছে দুর্রাই, ওখানে একটা বেজ আছে। আপনার কিষানগঞ্জ নামের একটা জায়গা আছে বিহার, ওইখানে একটা বেজ আছে, লজিস্টিক বেজ বেসিক্যালি। মিজোরামে একটা বেজ করার জন্য তাদের প্রপোজাল আছে। তো আমাদের চতুর্দিকে দেখেন 3-4টা বেজ যদি হয়ে যায়, এখন আপনি আমাদের দেশটাকে ইরানের সাথে কল্পনা করেন, ইরানের পাশে 11টা বেজ করেছে আমেরিকা। আপনি খেয়াল করেন জিনিসটা, সামরিক ঘাঁটি, তার মানে কি কুইক লঞ্চ করা যায় এবং ক্যাপচার করা যায়। তার মানে ইন্টেনশন যে আমাদের মতো দেশের কাছ থেকে আক্রমণ হবে, সেটা থেকে বাঁচার জন্য ওনারা করছেন। এটা হাস্যকর যদি কেউ বলে, বাট আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে থ্রেটে রাখার জন্য করছেন। দ্যাট ইজ ভেরি লজিক্যাল। সো এইটা যদি করেন, আর আমাদের লালমনিরহাটে যখন এয়ারবেসটা করবে বা একটা এয়ারপোর্টকে পুনর্নির্মাণ করবে, তখন বাধা আসে। এটা হলো বৈষম্য, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের প্রতি চাপ তৈরি করা, দুর্বলতা, বৈষম্য। আরেকটা জিনিস আপনাকে বলি, আমি কিন্তু প্রথম থেকে এমফাসাইজ করছি দেশের মানুষের ইউনিটি, দেশপ্রেম এবং ঐক্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের সর্বোচ্চ ত্যাগ করার যে মানসিকতা পোষণ করে, এটার প্রতি এমফাসাইজ করছি। আপনি দেখেন ইরান, আবার ইরানকে ফিরে যাই, ইরানকে আগ্রাসনের শিকার হয়েছে ইরান। আমরা ধরেন বাংলাদেশ ইজ লাইক ইরান, যদি আমরা আগ্রাসনের শিকার হই, তাহলে ইরানের শক্তি কি? মিসাইল কিন্তু না। এখন দেখবেন বিভিন্ন কমেন্টস আছে, ইরানের মেইন শক্তি কি? সেটা হলো জনগণের অদম্য ইচ্ছা, দেশপ্রেম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান। এই যে শক্তি, এটাই ইরানের মূল শক্তি টু কাউন্টার ইসরায়েল আর আমেরিকা। আর আমাদের মূল শক্তি কোথায়? দেশপ্রেম না, এটা না মিসাইল, কোনোটাই না। আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে বলে আমি শেষ করি, সেটা হলো এই যে যুদ্ধটা ইরান এবং আমেরিকা, এটা থেকে একটা বটম লাইন যদি টানেন, আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে বৃহৎ শক্তি দ্বারা, যেহেতু একক বৃহৎ শক্তি ডমিনেট করছে ওয়ার্ল্ডকে। আন্তর্জাতিক আইন নাই, আপনার কি বলে, ইউনাইটেড নেশনস ফাংশন করছে না। তখন এই ইরান যুদ্ধ পৃথিবীকে একটি বটম লাইন দেখিয়ে দিল রাষ্ট্রগুলোকে, যারা একটু কম শক্তিশালী, যে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাকে সেই শক্তি সঞ্চয় করতে হবে। হ্যাঁ, মাসেল আপনাকে ক্রিয়েট করতে হবে, কেউ এসে আপনাকে বাঁচাবে না। সো এই শিক্ষা কিন্তু পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে দিয়ে গেল এই ইরান যুদ্ধ। তো আমরা কি সেজন্য প্রস্তুত? আমাদের দেশবাসী কি সেটা প্রস্তুত? আমাদের সরকার কি সেজন্য প্রস্তুত? দেখেন, আরেকটি কথা ছোট্ট বলি, আমাদের একজন উপদেষ্টা, আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সময়ে পিএমটিএফ, আমাদের একটা সামরিক একটা প্রতিষ্ঠান আছে যেটা অনেকগুলো জিনিসপত্র তৈরি করে, হ্যাঁ, মেশিন টুলস ফ্যাক্টরি, এটা আসলে যেটা পাকিস্তান আমলে তৈরি ছিল সমরাস্ত্র বানানোর প্রয়োজনে। তো এখন ওরা ফার্নিচার বানায়, জুতা স্যান্ডেল বানায়, অনেক কিছু বানায়, হ্যাঁ গাজীপুরে বানাতে পারে, কিন্তু মিসাইল তো বানাচ্ছে না। সমরাস্ত্র হয়তো লিমিটেড স্কেলে বানাচ্ছে, কিন্তু ইটস নট এনাফ। তো একজন উপদেষ্টা বলেছিল ওনাদের শোরুম ভিজিট করে যে আপনাদের এখানে ফার্নিচার বানান, মিসাইল কেন বানাচ্ছেন না? হ্যাঁ, এরকম একটা কথা বলেছিল। ট্যাঙ্ক কেন বানাচ্ছেন না, এরকম একটা কথা বলেছিল। আমি ধন্যবাদ জানাই ওই উপদেষ্টাকে, আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে, যাদের গার্ডস ছিল, সাহস ছিল, যে এই ধরনের চিন্তা ছিল যে আমাদেরকে স্মার্ট হতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমি ওই কারণে ওই তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাই।
জি। দ্যাট ইজ মাই পয়েন্ট। ধন্যবাদ আনিসুর রহমান, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু যেতে চাই জনাব ডক্টর আব্দুল ওয়াহাব মিনার আপনার কাছে, যে কথাটি বলছিলেন আমাদের শিকদার আনিসুর রহমান। আসলে দেখেন, বাংলাদেশের যে চাপ, বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ, তার যে সম্পদ, হিউম্যান রিসোর্স, সব কিছু মিলিয়ে একটা বিশাল চাপের মধ্যে এমনিতেই। এর উপরে যদি 20 থেকে 25 লাখ রোহিঙ্গা দীর্ঘদিন থাকে, এখানে খাদ্য স্বাস্থ্যের উপর আমাদের চাপ আসবে, এখানে বন উজাড় হচ্ছে, আমাদের পরিবেশগত সমস্যা হচ্ছে, স্থানীয় জনগণের সাথে অর্থনৈতিক প্রতিযোগিতা হচ্ছে, নিরাপত্তা অপরাধ ঝুঁকি বেড়ে যাচ্ছে। এখান থেকে আমরা দেখছি গত যদি 17 সাল থেকে এখন ধরি প্রায় 9 বছরের একটা সময়কাল অতিক্রম হচ্ছে। আসলে এখনো কিন্তু ফেরত নেওয়ার কোনো উদ্যোগ আমরা পাইনি, এখনো পাইনি। তো এটার আসলে ব্যর্থতাটা আমাদের কোথায়? আমাদের যে এই ব্যর্থতাটা কাটিয়ে ওঠার জন্য আপনি কি ধরনের পরামর্শ আসলে আমাদের? ধন্যবাদ আপনাকে। জি, মানে সেনাবাহিনী, আমি তো আগেই বলেছিলাম যে আসলে এই আপনিও বলছেন যে নোবেল পাওয়ার প্রলোভনে উনি যে লোকদেরকে প্রশ্রয় দিয়েছেন, এবং যে মানবতার কি কন্যা, হ্যাঁ না কি কন্যা, রাজকন্যা, মানুষকন্যা। তো আমরা ওই যখন ওখানে কাজ করি তখন ওইসব দেখতেছিলাম। আসলে একদিকে পেইন হচ্ছে যে মানুষগুলো খাবার পাচ্ছে না, পাচ্ছে না। মানুষ মুসলিম হিসাবে বা মানবতা হিসাবে মুসলিম না, এনিবডি ইজ টর্চার্ড, অপ্রেসড, এনিবডি, সে নাস্তিক হোক, তারপর তাকে হেল্প করার এটা মানবিক কাজ, হ্যাঁ, সেটা শুধু মুসলিম হিসেবে না। তো ওইভাবে আমরা গেছি, কাজ করছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো এখন মনে করেন শেখ হাসিনা তো করেনি, অন্তর্বর্তীকালীন সরকার আসছে অল্প দিনের জন্য, সে তো বিভিন্ন ধরনের যে স্লোগান মিছিল ক্ষমতা নেওয়ার পরপরই নামে বেনামে আওয়ামী লীগ যে বিভিন্ন রিক্সা আনসার টানসার দিয়ে মিছিল টিছিল করে সেগুলো ঠেকাইলো। তারপরে বিএনপি উঠে লাগলো যে নির্বাচন দাও। এখন আপনার সরকার আসছেন, এখন আপনি এই সমস্যাগুলো সমাধান করেন, আর এগুলোকে অ্যাবজর্ব করে নেন, তার নাগরিকত্ব দিয়ে দেন, বাংলাদেশের নাগরিকত্ব রাখেন, কোনো একটা সমাধান আসেন। যখনই আপনি তাদেরকে রোহিঙ্গা হিসেবে ট্রিট করবেন, তখনই তো এই জন্য যদি আপনার তাকে নাগরিকত্ব দিতে হয়, নাগরিকত্ব দিয়ে এটা বাংলাদেশি করে নেন। তো কাজে কিছু একটা সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে। কেননা যখনই আপনি দেখেন যারা এই বিহারি বাংলাদেশ আছে, তাদের কোনো মান ইজ্জত সম্মান কিছু নাই, ওদেরকে বিহারি একটা গালি। দে আর হিউম্যান বিং। আপনি তাদেরকে এখান থেকে পাকিস্তান পাঠান, ভারত পাঠান, যেখানে পাঠান ও এদেরকে অ্যাবজর্ব করে নেন। মানে এগুলো মানে আনসলভ রাখা উচিত না, সলভ করা উচিত। আমি এটা মনে করি। এখন একটা গণতান্ত্রিক সরকার আসছে, বিরোধী দল আছে, তারা বসে এটা সংসদে এগুলো ফয়সলা করে ফেলুক। আমি রোহিঙ্গা বা এই বার্মা নিয়ে আরেকটু কথা বলতে চাই, মিয়ানমার নিয়ে। আমাদের যত ইয়াবা বা অন্যান্য যে মাদকদ্রব্যগুলো আসে, এর 90% আসে ওই রুটে। যে কারণে আপনারা জানেন যে মোদি কক্সবাজারের আওয়ামী লীগের এমপি ছিল, খুবই মানে প্রভাবশালী লোক। সে তার অন্যায়ের কারণে তাই কিন্তু এই সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাকে অ্যারেস্ট করছিল। কিছুদিন আগে আমরা দেখলাম যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগ সরকার যখন চাপে ছিল তখন তাকে করলো, মানে সৌদি আরব হজ করতে পাঠাই দিল। পরবর্তীতে এমপি কে হলো 2024 সালের নির্বাচনে, 7ই জানুয়ারি নির্বাচনে তারই ওয়াইফ আবার এমপি হয়। এই যে নাটক এবং খেলাগুলো চলতেছে, এই জন্য আমি মনে করি যে আমাদের এইটা তো বর্তমান সরকার পারে যে ওই রুটে কোনো মাদকদ্রব্য যাতে না ঢোকে। এটা একটা ইন্টেনশনের ব্যাপার। আমি আমার এলাকায় পটুয়াখালীতে আমি এসপি সাহেবকে বললাম যে আপনি এই এলাকাতে অন্তত করেন, পলিটিক্যালি ডাকেন, মানে পুরা দেশ। আমি তো যেহেতু সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, এগুলো আমাকে ডিল করতে হয়। তো পুরা দেশটা আসলে আসক্তির উপর ভাসতেছে। একদিকে মোবাইল ইন্টারনেট আসক্তি, সেক্সুয়াল এডিকশন, আর অন্যদিকে মাদক টাদক এইসব আসক্তি। এবং ইচ অ্যান্ড এভরি পার্সন এইরকম এডিক্টেড হয়ে গেলে আগামী প্রজন্ম কী দেবে বলেন? শুধু মোবাইল নিয়ে বসে থাকবে, সেক্স করবে আর ওই মাদক খাবে। এই জন্য সরকারকে খুবই আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করছিলাম, এই সময়টা আমি বলছি। উনি বলছে জি, কক্সবাজারের রোহিঙ্গাদের কিন্তু বিষয়টা তাই হচ্ছে, আন্তর্জাতিক সহায়তা আসতেছে, ওখানে বসে বসে মাদকের অভয়ারণ্য করছে, এই জন্য কাজ দিতে হবে। জি। তো এখন আপনার কাছে প্রশ্ন আরেকটি বিষয় জানতে চাই, যেটা হচ্ছে আন্তর্জাতিক শরণার্থী অনেক প্রতিষ্ঠান আছে নিশ্চয়ই আপনি জানেন, UNHCR যারা আন্তর্জাতিক আছে, এরা কাজ করতেছে, IOM আছে যারা, তারপরে ইউনিসেফ আছে, তারপরে WFP আছে। বাংলাদেশে এখন যে রোহিঙ্গাদের শিশু, আপনি যদি শিশু ধরেন, সেখানে প্রায় 40 থেকে 50% শিশু। তাহলে এই যে অশনি সংকেত ভবিষ্যতে আসতেছে, এটার আন্তর্জাতিক যে শরণার্থী প্রতিষ্ঠানগুলো আছে, মানে আমরা কি তাদেরকে অ্যাকোমোডেশন করে সমাধান কি আমরা যেতে পারি? এখানে যে 9 বছর ইতিমধ্যে কিন্তু লেগে গেছে। খুব ভালো প্রশ্ন করছেন। এই শিশু সরকারের কাছে আপনার এই শিশুদের তো কোনো অপরাধ নাই। না, সে পৃথিবীতে আসছে
তো এই পৃথিবী থেকে তো সে সুবিচার চাইতে পারে না? তো সেই ক্ষেত্রে দেখেন এই যে এনজিওগুলো তারা করে কি, একটা অপারেশন হয়ে যাওয়ার পর যে সেলাই হয়, ব্যান্ডেজ হয়, তারপর অ্যান্টিবায়োটিক হয়, এনজিও তাই করে, কিন্তু মূল অপারেশনটা করতে হবে আন্তর্জাতিক যে ইউনিসেফ অর ইউএন তাদের করতে হবে, জাতিসংঘকে করতে হবে। তো সেইটা তারা যদি না করে তাহলে মনে এই দিয়ে শুধুমাত্র মলম দেওয়া হবে, বুঝছেন? এনজিওগুলো কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, এটা নেবে না তো, কারণ তাদের একটা ব্যবসা হচ্ছে, তারা ওই যে বললাম, সহায়তাগুলো আসছে তার মাধ্যমে বললাম তো তারা মলম লাগাবে, হ্যাঁ, তারা তো অপারেশন করবে না, অপারেশন করতে হবে ওদের মলম টলম যা লাগানো, অ্যান্টিবায়োটিক লাগা খাওয়ানো সেটা তারা খাবে। এই জন্য সরকারকে আমি বলবো, যদি মানবতার সরকার আপনি হয়ে থাকেন, আপনারা যদি যে কথাগুলো বলতেছেন যে জনগণ আপনাদেরকে ওভারওয়েলমিং ভোট দিচ্ছে, তাহলে আপনারা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন, কীভাবে করতে হবে। বিরোধী দল আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা যেটা ইতিবাচকভাবে নেবেন সেটা আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কিন্তু এগুলোকে বাইপাস করার কোনো সুযোগ নেই। এখন বলবেন যে এটা আওয়ামী লীগের সময় সৃষ্ট এই তো নিতেই হবে। আওয়ামী লীগের সময় যদি লোন করে থাকে সেটা আপনি পে করবেন না, আপনাদের দায়িত্ব নিয়েই সরকারে আসছেন। তো কাজে এটা এই বর্তমান সরকার আশা করি যে এই বিষয়গুলো দেখবে এবং তারা যদি এটা অ্যাড্রেস করে স্বাভাবিকভাবেই, এটা আপনাকে সেই সক্ষমতাটা অর্জন করতে হবে, দেশের সকল মানুষকে নিয়ে এই কাজটা করতে হবে, যাতে আন্তর্জাতিক সংস্থাগুলো এই ব্যাপারে তারা কিছুটা যৌক্তিকভাবে এটা সমাধান করে, এবং সেই জন্যই সরকারকে এই উদ্যোগটা নিতে হবে। ধন্যবাদ ডক্টর মিনার, আপনার কাছে আসবো আবারও। আমরা একটু যাচ্ছি আপনার কাছে, যে কথাটি বললেন আসলে এখানে এই সরকারের কাছে দীর্ঘ 9 বছর অতিক্রম হয়েছে, আপনি জানেন রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আমরা আজও কোনো সমাধান পাইনি, বা আন্তর্জাতিকভাবে এটিকে নিয়ে খুব শক্ত অবস্থান নেওয়ার পরিস্থিতি দেখিনি, 9 বছরের সমাধান পাইনি। আগামী দিনে সরকারের কাছে, এই জনমানুষের সরকারের কাছে আপনার কি প্রত্যাশা, এই রোহিঙ্গা সংকটের মতো বিশাল সংকটটি সমাধান করতে, তাদের দেশে প্রত্যাবর্তন করতে কি সহায়তা আপনি মনে করছেন, কি উদ্যোগ নিতে পারে বলে এই সরকার আপনি মনে করছেন, বা কি প্রত্যাশা তার কাছে? ধন্যবাদ। আজকের সাবজেক্ট আসলে বাংলাদেশের সীমান্ত রাষ্ট্র সম্পর্ক ও প্রভাব, এটাই আমি যতদূর জানি। সীমান্ত রাষ্ট্রের কারণে আমরা সীমান্তে আলোচনা করছি, সীমান্তর সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, সম্পর্ক ও প্রভাব আসলে ব্যাপক। এই ব্যাপক কথা বলতে গেলে দেশের ভিতরের মানে ইনসাইডের কথা চলে আসে, আন্তর্জাতিক রেফারেন্স চলে আসে। এই জন্য 2-4টা কথা আন্তর্জাতিক রেফারেন্স দিতে হচ্ছে, দেশের ভিতরের কথা বলতে হচ্ছে। আমি এখন পর্যন্ত বলি নাই, 2-1টা কথা বলে নেই। সেটা হলো, দেখেন দেশের মানুষ 24-এ যে আন্দোলন করলো, হ্যাঁ 24-এর আন্দোলন করলো, এটা ছাত্ররা একটা শুরু করেছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এখন এটা ক্রেডিট নেওয়ার জন্য ছাত্ররা খুব চেষ্টা করেছে যে এটা আমাদের পকেটে থাকবে, আমরা এটা বিক্রি করে খাবো, লাইক যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে 17 বছর স্বাধীনতার চেতনাকে বিক্রি করে খেতে চায়, একটা দলের একটা গোষ্ঠীর, আবার ওরাও এটা খেতে চেষ্টা করেছে। বাট আমরা জানি এটা সার্বজনীন এবং এটা দেশের মানুষ নেমে এসেছে। আমার পয়েন্টটা সেখানে না, আমার পয়েন্টটা হলো, দেখেন ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বারবার নির্বাচন করেছে, নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা ছিল। যেমন আপনার কি বলে এটাকে, যশোরের একটা এলাকায় একটা এমপি ক্যান্ডিডেট লিখেছে ভারত সমর্থিত ক্যান্ডিডেট, মানে এমপি নির্বাচন ইলেকশনে পোস্টারে লিখেছে ভারত, মানে হাস্যকর, মানে হচ্ছে লজ্জা অপমান একটা দেশের জন্য আর হতে পারে না। এবং মুক্তিযুদ্ধ নিয়েই সেই দলটা যারা দাবি করে মুক্তিযুদ্ধ, তাদের সেই দলেরও অনেকেই আমরা দেখতে ভারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ। আমার পয়েন্ট সহযোগী মুক্তিযুদ্ধ, আমার পয়েন্ট সেখানেও না, আমার পয়েন্ট হচ্ছে দেশবাসীকে নিয়ে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ যথেষ্ট মেধাবী, আমি মনে করি বাংলাদেশের মানুষ খুবই চিন্তা করে দেশকে নিয়ে এবং দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, সুযোগ পায় না, এই ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় না, বিদায় করতে পারে না। 24-এ সুযোগ পেয়েছে, তারা এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা দেশকে ভালোবাসি, হ্যাঁ আসলেই ভালোবাসে এবং দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাকে থেকে আওয়ামী লীগকেও শিক্ষা নিতে হবে, বিএনপিকেও শিক্ষা নিতে হবে। বিএনপি আজকে 212টা সিট পেয়েছে, সব দলকে বাট তাদেরকেও বুঝতে হবে যে দেশের মানুষের সেন্টিমেন্টটা কি, দেশকে ভালোবাসে, দেশের অপমান তারা মেনে নেবে না, সহ্য করবে না। অন্যান্য দলকেও শিক্ষা দিতে হবে, ছোট বড় সবাইকে। আমি এই পয়েন্টটা আপনাকে বলবো, আমি রেফারেন্স দিব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি আমার খুব পছন্দের একজন নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, উনি দেশপ্রেমিক ছিলেন, উনি সৎ ছিলেন, আমি ওনাকে খুবই পছন্দ করি।
এবং দেখেন উনি ক্ষমতায় বেশি দিন থাকতে পারেননি, গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তা আমাদের দেশে একটা দেশপ্রেমিক নেতা আসলেই গুপ্ত হত্যার শিকার হতে হবে কেন? দিস ইজ ভেরি স্যাড। এই প্রশ্ন আমি দেশবাসীকে করছি। আমাদের দেশে একটি দেশপ্রেমিক নেতা আসলেই তাকে গুপ্ত হত্যার শিকার হতে হবে, তাকে অপমানিত হবে, তার নামে নেগেটিভ প্রচারণা হবে, হ্যাঁ, তাকে হয়রানি করা হবে, জেল জুলুম। ভাই, দেশবাসী এটার প্রতি খেয়াল রাখতে হবে যাতে একটা ভালো নেতা আস্তে আস্তে বেড়ে উঠতে পারে, দেশকে যা ভালোবাসে সত্যিকার অর্থে। বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন, আমার ওনাকে এই মুহূর্তে অনেক যথেষ্ট ম্যাচিউর মনে হচ্ছে, এবং আমি জানি না স্টার্ট ইজ গুড, বাট উনি বাকি পুরো বৃহত্তর দলকে নিয়ে সঠিকভাবে আগাতে পারবেন কিনা ছোটখাটো মিস্টেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কিন্তু ইন্ডিকেশন ভালো না। এখন এগুলোকে উনি কন্ট্রোল করে আগাতে পারেন, খুবই ভালো। ন্যায় ভিত্তিক এবং ন্যায় বিচার কায়েম করতে হবে। দেখেন আমাদের দুর্বলতা কোথায় রাষ্ট্রের, আমাদের মানুষের মধ্যে সমস্যাটা কোথায়, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের জনগণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আমাদের কর্ম নাই। এই কর্ম না থাকার জন্য আমরা যে কোনো কাজ করি, ন্যায় অন্যায় করি। আমাদের রাষ্ট্রের যারা চালাবেন ওনাদেরকে, জনগণকে একটু কর্ম ব্যবস্থা করতে হবে। কর্মর ব্যবস্থা করলে মানুষগুলো যখন অর্থনৈতিকভাবে সলভেন্ট থাকবে, সচ্ছল থাকবে, তখন কিন্তু তারা ন্যায় কাজের দিকে আকৃষ্ট হবে, অন্যায় কাজের দিকে যাবে না। তখন রাষ্ট্রটা একটু বেসিক্যালি আমাদেরকে উন্নত হবে। হ্যাঁ, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আর একটা ছোট করে শুধু বলে দেই, আওয়ামী লীগ সরকারের আমলে পোস্ট পজিশন বিক্রি হতো দলীয় লেভেলে, আর আমার ভয় হচ্ছে এখন এই পোস্ট পজিশন নিলামে বিক্রি হয় কিনা। তার মানে আপনি যদি একটি চাকরিতে থাকেন, আপনার যদি একটা পদ প্রাপ্য হয়, যদি নিলামে অন্য কেউ নিয়ে যায়, আপনি কিন্তু সেই প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি এর চেয়ে বেশি বলতে চাই না আজকে। সো এই দুর্বলতাগুলোকে কাটিয়ে দেশের ঐক্য যদি আমরা বজায় রাখতে পারি, তখনই আমরা প্রতিবেশী, এই যে আজকের সাবজেক্ট, সেখানে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো। ধন্যবাদ আনিসুর রহমান। আমরা একটু ডক্টর আব্দুল ওহাব মিনা ছোট্ট করে 30 সেকেন্ড একটু, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি আলোচনা। দুটো দেশের সাথে আমাদের সীমান্ত, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মায়ানমার। দুটো দেশের সাথেই আমাদের বাণিজ্য ঘাটতিটা হিউজ, যদিও আজকে আলোচনা এটা না, যেহেতু সীমান্তবর্তী দুটো দেশ। জাস্ট আপনার থেকে 30 সেকেন্ডে জানবো, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হচ্ছে 15 থেকে 20 15 বিলিয়ন ডলার, বিশাল একটা বাণিজ্য ঘাটতি। সেই মায়ানমার সাথে আমাদের একই 14 থেকে 15 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। এই বাণিজ্য ঘাটতি থেকে আপনি কি মনে করছেন কূটনীতিক সমাধান বা কূটনীতিক আমাদের দুর্বলতার জন্য, সীমাবদ্ধতার জন্য আমাদের হচ্ছে? ছোট্ট করে যদি আপনি। আমি সবসময় মনে করি আপনার সাথে যদি আজকে আমার খারাপ সম্পর্ক হয় আর এই স্টুডিওতে না ডাকেন, তাহলে আমি দোষী, আমি দায়ী, এটা আমি মনে করব। কেন আমাকে ডাকছেন না? হ্যাঁ, আমাকে দিয়ে তার পারপাস সার্ভ হচ্ছে না। তো এই জায়গাটাতে আমার যদি দেশপ্রেম থাকে, আমার যদি মানুষের প্রতি কমিটমেন্ট থাকে, আমার যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে, আমি যদি আনএমপ্লয়েড লোকদেরকে যদি এমপ্লয়েড করি, তাহলে ওরা তো এইখানে যে 16 লাখ লোক কাজ করবে না। তো আপনি ডজনে GPA-5 পাওয়া দিচ্ছেন, যারা ক লিখতে পারে না, এই দেওয়া বাপকে সন্তুষ্ট করছেন, মিষ্টিরাকে সন্তুষ্ট করছেন, সব মিষ্টি বিক্রি হয়ে যাচ্ছে, অথচ সে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না। যখন চাকরির প্রসঙ্গ আসে তখন বলে যে এ তো পড়াশোনা যায় না, ওই শ্রীলঙ্কার লোক পড়াশোনা জানে, ভারত পড়াশোনা জানে। এই দুষ্টমির কারণে রাষ্ট্র যদি দুষ্টমি করে, সরকার যদি দুষ্টমি করে, তাহলে সেখানে আপনি কোথায় যাবেন? এই জন্য আমার দেশের মানুষকে যদি আমি তাদেরকে যদি সুশিক্ষিত করি, স্বশিক্ষিত করি, এবং তাদেরকে যদি টেকনিক্যালি নোহাও জানাই, তাহলে অটোমেটিক্যালি এরা এখানে চাকরি পাবে। আমি যদি শুধুমাত্র মোটরসাইকেল তৈরি করতে পারি বাংলাদেশ, তাহলে তো কোটি কোটি বিলিয়ন টাকা পাচ্ছে শুধু মোটরসাইকেল আর বাইসাইকেল। আপনি বাংলাদেশের সকল মোটরসাইকেল হয় চায়না থেকে না পাকিস্তান থেকে আপনি আনতেছেন। এইটা হলো গিয়ে দেশপ্রেমের অভাব। আপনি কলকাতায় গিয়ে টাঙ্গাইলের শাড়ির বিরুদ্ধে কথা বলছেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই কথা বলছে, সে একদম অন রেকর্ড আছে। তো কাজেই যদি প্রাইম মিনিস্টার গিয়ে বাংলাদেশের প্রোডাক্টের এগেনস্টে গিয়ে কথা বলে অন্য দেশে, সেই দেশটা কী হয়েছিল? এই জন্য বারবার বলবো যে দেশপ্রেম দরকার। আপনি দেশপ্রেম যাদের মধ্যে আছে তাদেরকে সরকার পরিচয় করতে দিতে হবে, তাহলে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। এই ঘাটতি কিচ্ছু থাকবে না। 30 সেকেন্ড। মানে এই যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি আমাদের দুটো প্রতিবেশী দুটো দেশের সাথে আর কি, তো এই বাণিজ্য ঘাটতিটাকে আমাদের কূটনীতিক ব্যর্থতা মনে করছেন কিনা, এই সরকার এটাকে আসলে ওভারকাম করার জন্য কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? দুর্নীতি বন্ধ করতে হবে, নিজেকে আগে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, এবং দুর্নীতিগ্রস্ত পরিকল্পনাকে সমর্থন দেওয়া থেকে দূরে থাকতে হবে। দেশকে সার্বভৌম করতে হবে, স্বনির্ভর করতে হবে অনেক ক্ষেত্রে, যেমন বললেন আবার সহ আলোচক,
যে মোটরসাইকেল বানাইলে হয়ে যাবে। তো আমাদের বিভিন্ন জিনিস উৎপাদনে যেতে হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কৃষি ডেভেলপমেন্টে যেতে হবে, আমাদের মানুষকে কর্মমুখী করতে হবে। ছোট্ট একটা বিষয় আপনাকে বলি, শুধু আমাদের বৈদেশিক রিজার্ভ দুইটি জায়গা থেকে আসে, ফরেন রিজার্ভ যাকে ডলার বলে। একটি হলো একটা হলো গার্মেন্টস, একটা হলো রেমিটেন্স। এই দুইটাই আমরা জানি, আমরা তৃতীয়টি কেউ জানি না, সেটা হলো বাংলাদেশ সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। ইউএন এর যে ডিপ্লয়মেন্ট আছে, একটা সুই সুতা, একটা অস্ত্র, গুলির এগেন্স্টে টাকা আসে, মানুষ, ইউনিফর্ম, সবকিছুর এগেন্স্টে ডলার আসে এখানে বাংলাদেশে। সো সেকেন্ড লার্জেস্ট ফরেন কারেন্সি আসে বাংলাদেশ সামরিক বাহিনী থেকে, সেকেন্ড লার্জেস্ট, এবং ফার্স্ট হলো রেমিটেন্স অথবা গার্মেন্টস, এক এক সময় এক একটা হয়। আমি বলবো বাংলাদেশের মানুষকে দেশে যদি কর্ম দিতে না পারি, তাহলে আমাদের বৈদেশিক কর্মসংস্থান যেটা আছে সেটা আরো শক্তিশালী ভাবে তৈরি করে সরকার কর্মমুখী শিক্ষা দিয়ে আজকে বিদেশে পাঠাক মানুষকে, স্কিল বেসড ট্রেনিং করে। আজকে বাংলাদেশ থেকে যদি 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষ প্রতি বছর বিদেশে যায়, আরো রেমিটেন্স আসবে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট থিঙ্কিং করতে হবে। এই কথা বলেই সরকারকে স্মার্টলি প্ল্যান করতে হবে। আমি 10 সেকেন্ড নেব। সেটা হচ্ছে যে দেখেন, আমরা 70 টাকা কেজি আলু খেয়েছি শেখ হাসিনার শেষের দিকে, জুলাই মাসও খেয়েছি। সেই আলু এখন 5 কেজি আলুর দাম 100 টাকা, এরকম পেঁয়াজ, এরকম তেল, সবকিছু। কাজে একটা উদাহরণ আমি দিলাম যে কৃষি তো 40 টাকার মধ্যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, আর 5 কেজি আলু আমদানি ছাড়া, 5 কেজি আমদানি ছাড়া গত 1.5 বছর। এখন কি করতে হবে? এখন আবার আলুর দাম এত কম যে কৃষকরা আলু উৎপাদন করবে না, এখানে ব্যালেন্স করতে হবে, এখানে তাদের ভর্তুকি দিতে হবে সরকারকে। তো এটা সরকার করবে, সরকারের এই জন্য সরকার যদি জনবান্ধব হয় তো কোনো সমস্যা থাকে না। ধন্যবাদ দুজন অতিথিকে। আমরা কথা বলছিলাম আজকে বাংলাদেশ সীমান্তের সম্পর্ক এবং প্রভাব নিয়ে। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছিলেন আজকে রাষ্ট্রচিন্তায় মেজর অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল ওয়াহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবি পার্টি। কথা বলছিলেন মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান, চেয়ারম্যান নতুন বাংলাদেশ পার্টি। দুজন অতিথি কথা বলছিলেন বাংলাদেশের সীমান্ত নিয়ে। আসলে যে সীমান্ত আত্মমর্যাদা নিয়ে যদি আমরা জাতি হিসাবে বেঁচে থাকতে চাই, আমাদেরকে মানবিক হতে হবে এবং আমাদের কূটনীতিক দুর্বলতাকে কাটিয়ে আগামী দিনে পৃথিবীর বুকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে তারা আমাদের দেশপ্রেম নিয়ে কূটনীতিক সম্পর্ক আরো জোরদার করতে হবে। সেই প্রত্যাশাই আসলে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন রাষ্ট্রচিন্তা। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে মতো সাথেই থাকবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার, সে মতো ভালো থাকবেন।